Hello, welcome everybody to our new class. Today is the day 9 of our admission English course of T10 batch. Today we are going to learn some new and interesting topic and also important topics. These topics are most important for your exam. আপনাদের সবাইকে অ্যাডমিশন ইংলিশের T10 ব্যাচে স্বাগতম। আজকে আমরা চমৎকার কিছু ইনফরমেশন জানবো, শুধু চমৎকার না, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনও এগুলি। আর অল্প অল্প করেই আমরা আস্তে আস্তে টোটাল সিলেবাসটা কভার করব। আপনারা চেষ্টা করবেন দিনের পড়াটা দিন কমপ্লিট করে ফেলতে। আর যখনই ক্লাসে অ্যাটেন্ড করবেন অবশ্যই প্রেজেন্ট বা ইয়েস লিখবেন এবং ক্লাস শেষে নোটটা আমাদের কমেন্টে জানাবেন। এতে আপনাদের ভুল ত্রুটিগুলি আমরা জানতে পারবো এবং সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আমরা বোর্ডে যাচ্ছি। আজকে 3টা চমৎকার ওয়ার্ড পড়বো, সবগুলি হচ্ছে ডগ দিয়ে। ডগ অর্থ আমরা জানি কুকুর, তো ডগ দিয়ে 3টা ওয়ার্ড আমরা পড়বো। প্রথম ওয়ার্ডটা আমরা জানি, এগুলোকে ইডিয়মস বলা হয়, অর্থাৎ বাগধারা বলা হয়। প্রথম থেকে শুরু করি। ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগস এই শব্দটির সাথে আমরা প্রায় সবাই পরিচিত, যে ক্যাটস অ্যান্ড ডগস এর মানে হচ্ছে মুষলধারে, অর্থাৎ প্রচুর বৃষ্টি যদি হয় এটাকে বলা হয় মুষলধারে বৃষ্টি। মুষলধারে যদি আমরা ট্রান্সলেশন লিখি, লেখা যায় ইট ইজ raining cats and dogs। এই বাক্যের অর্থ হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ প্রবল বৃষ্টি হচ্ছে। প্রবল বৃষ্টিপাতকে আমরা এই ওয়ার্ড দিয়ে লিখি। এটা আমাদের এক্সামে 2 ভাবে আসে। একটা হচ্ছে ট্রান্সলেশন হিসেবে আসে, যে মুষলধারে বৃষ্টি হচ্ছে ইংরেজি পূরণ আমাদের লিখতে হবে কন্টিনিউয়াস টেন্স, অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস। অন্যদিকে শব্দার্থ হিসেবে আসে যে ক্যাটস এন্ড ডগস অর্থ কি, যে বিড়াল কুকুর এটা সেটা অনেক কিছু থাকবে, সেখানে আমার লিখতে হবে যে মুষলধারে। ডগস দিয়ে আরেকটা ওয়ার্ড আমরা এখন দেখবো, সেটা হচ্ছে ডগ ডেজ, অর্থাৎ কুকুরের দিন। যদি আমরা শাব্দিক অর্থ করি, এটার অর্থ হচ্ছে গরমের দিন বা দুঃসময়। দুটা, গরমের দিন, আরেকটা ব্যাপার হচ্ছে দুঃসময়, কষ্টের সময়। দুঃসময় শব্দার্থগুলি ভালো করে খেয়াল করবেন, এগুলো কিন্তু ওই একেবারে ডিকশনারি মিনিং এর সাথে মিলবে না। ডগ ডেজ কুকুরের দিন বলতে বোঝাচ্ছে গরমের দিন বা দুঃসময়। এটা যদি আপনি ট্রান্সলেশন করতে চান লিখতে পারেন যে দ্য ডগ ডেজ ইন বাংলাদেশ আর আনবিয়ারেবল। আমরা বাক্য সহ শিখবো যাতে আমাদের মনে থাকে, আপনারা বাক্য সহ লিখবেন। ডগ ডেজ ইন বাংলাদেশ আর আনবিয়ারেবল, অর্থাৎ অসহনীয়। অসহনীয় গরমকালে যখন প্রচন্ড গরম পড়ে এই দিনগুলো আমাদের জন্য একটু অসহনীয় হয়, কষ্টের হয়, এই জন্য এই দিনগুলোকে বলা হয় ডগ ডেজ। 3 নাম্বার আরেকটা ওয়ার্ড আমরা ডগ দিয়ে পড়বো, সেটা হচ্ছে গো টু দি ডগস। গো টু দি ডগস শাব্দিক অর্থে বোঝা যাচ্ছে কুকুরের কাছে যাওয়া বা কুকুরগুলির কাছে যাওয়া। এর মিনিং হবে গোল্লায় যাওয়া, অর্থাৎ নষ্ট হওয়া। গোল্লায় যাওয়া এই শব্দগুলি আপনাদের অ্যাডমিশনে প্রায়শই এসে থাকে এবং কনফিউজিং। ভাইবা বোর্ডে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে ব্যাপারটা আপনি জানেন কিনা,
কারণ আপনি অনুমান করে এটা কখনোই আনসার করতে পারবেন না। গো টু দি ডগস আপনি যদি না জানেন, পড়া না থাকে, এটা আনসার করা প্রায় অসম্ভব। এটা দিয়ে যদি আমরা বাক্য রচনা করি, many teens are going to the dogs. teens মানে হচ্ছে তরুণ, এটা আপনারা জানেন, ইয়াং, অর্থাৎ অনেক তরুণরাই দিন দিন গোল্লায় যাচ্ছে। এখানে আপনারা একটা সময় জ্ঞাপন ওয়ার্ডও ইউজ করতে পারেন, যে নাও ডেজ অথবা এট প্রেজেন্ট। তো তিনটা ওয়ার্ড আমরা পড়লাম, আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। ফার্স্ট ওয়ান, ক্যাটস এন্ড ডগস, এটার সাথে আপনারা সবাই পরিচিত। ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস, মুষলধারে। ডগ ডেজ, গরমের দিন বা দুঃসময়। গো টু দি ডগস, গোল্লায় যাওয়া বা নষ্ট হওয়া, বিফলে যাওয়া। ওকে, আমরা একটু এখন গ্রামার আইটেমে ঢুকবো। গত ক্লাসের ধারাবাহিকতায় ওই রকম একটা বাক্য করব, এবং বাক্যটা খুবই চমৎকার। আপনাদের সময়ে একটু আনকমন থাকলো, আমাদের সময় বা আমাদের পূর্ববর্তী সময় প্রচুর ব্যবহৃত হতো। আপনারা নিজে নিজে চেষ্টা করেন লিখতে পারেন কিনা। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। অতীতকালের দুটি কাজ, একটি আগে একটি পরে সম্পন্ন হয়েছে। আপনাদেরকে গত ক্লাসে এটার ব্যাখ্যা আমরা দিয়েছিলাম। আশা করি এই বাক্যটা লিখতে পারবেন। ইংলিশ আমি আর লিখলাম না, আপনাদের নোট খাতায় লিখবেন এবং দেখাবেন। এখন আমরা এই পারফেক্ট টেন্সের ব্যতিক্রমী কয়েকটা ব্যবহার দেখব, মোস্ট ইম্পর্টেন্ট বলা চলে। একটা হচ্ছে শুরু হবে নো সুনার হ্যাড দিয়ে। নো সুনার হ্যাড, এই শব্দটির সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত। একটু খেয়াল করুন, হ্যাড শব্দটি রয়েছে, হ্যাড থাকা মানে হচ্ছে সাধারণত এটি পারফেক্ট টেন্সের কিছু একটা হবে। এখন আমরা দেখব এই বাক্যগুলি আসলে কেন বা কিভাবে ব্যবহৃত হয়। আমরা বাক্যটা লিখি, বাক্য থেকে ব্যাখ্যা দিই। No sooner had we reached the station, বাক্যটা খেয়াল করেন। No sooner had we reached the station, আমরা স্টেশনে পৌঁছেছিলাম। আর no sooner had এর মিনিংটা টোটালটা লিখি, তারপর আপনারা একটু দেখেন। এখানে একটা ওয়ার্ড থাকে then, the train left, এটা হচ্ছে verb টু, leave হচ্ছে verb ওয়ান আর verb টু। একটু খেয়াল করেন বাক্যটা। প্রথম অংশটা যদি খেয়াল করেন, had প্লাস verb থ্রি, অর্থাৎ এটা পারফেক্ট টেন্স, এবং পরবর্তী অংশটা হচ্ছে দ্য ট্রেন সাবজেক্ট লেফট হচ্ছে verb টু, পাস্ট ইনডিফিনিট টেন্স। বাক্যের অর্থটা এরকম, আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল। এখন দেখেন আমাদের আগের ব্যাখ্যার সাথে এটা মিলে কিনা। আমরা বলেছিলাম অতীতকালে দুটি কাজ সম্পন্ন হলে যেই কাজটি আগে হবে সেটি পাস্ট পারফেক্ট টেন্স, অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন দেখেন এখানে আমরা কিন্তু আগে পৌঁছেছিলাম, পৌঁছতে না পৌঁছতে ট্রেন ছেড়ে দিল, অর্থাৎ আগে পৌঁছেছি, পৌঁছার সাথে সাথে ট্রেনটি ছেড়ে দিল, এবং ট্রেন ছাড়ার কাজটি পরে হয়েছে, এই জন্য এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এই অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এই দেন শব্দ দ্বারা বোঝাচ্ছে পরে, অর্থাৎ আমরা আগে স্টেশনে পৌঁছেছি, তারপর ট্রেন ছেড়ে দিয়েছে, এবং যেহেতু খুবই কাছাকাছি এই জন্য আমরা নো সুনার হ্যাড ব্যবহার করেছি। এর মানে হচ্ছে কোনো একটা কাজ যেই ক্রিয়াটাই থাকবে সেটা হতে না হতে, অর্থাৎ এখানে যেহেতু পৌঁছানো, তাহলে পৌঁছতে না পৌঁছতে। আমরা বাংলায় এরকম অনেক ক্রিয়া ব্যবহার করি, যে আমি বলতে না বলতে সে কাজটা করে ফেললো। নর্মালি যদি একটু পার্থক্য হয় তখন আমরা নর্মাল ইউজ করব, যে we had reached the station then the train left, নর্মাল বাক্য। আর যদি খুবই কাছাকাছি হয় সেই ক্ষেত্রে এই স্ট্রাকচার নো সুনার হ্যাড। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে সাবজেক্টের আগে হ্যাড ব্যবহৃত হয়েছে, এটা খেয়াল রাখবেন। সাধারণত ভার্ব পরে ব্যবহৃত হয়, এখানে সাবজেক্টের আগে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার। এখান থেকে তিন ভাবে প্রশ্ন আসবে আপনাদের। কি কি প্রশ্ন আসতে পারে দেখেন। এই নো সুনার হ্যাড থাকবে, এই রিচড শব্দটা থাকবে না, এখানে ভার্ব ওয়ান দেওয়া থাকবে, আপনি বসাবেন কি হবে, তখন আপনার খেয়াল রাখতে হবে নো সুনার হ্যাড মানে এখানে ভার্ব থ্রি হবে।
কারণ পারফেক্ট টেন্স হ্যাড, অথবা এই সম্পূর্ণ বাক্যটা থাকবে, ট্রেন পর্যন্ত থাকবে, এই শব্দটা থাকবে না। তখন বিভিন্ন অপশন থাকবে, আপনার বসাতে হবে যে এখানে যে কোনো একটা ভার্ব টু বসাতে হবে। এটা হচ্ছে আপনার এক্সামের গুরুত্বপূর্ণ বিষয়। আরেক প্যাটার্নে থাকতে পারে, ট্রান্সলেশন হিসেবে আসবে, যে আমি কাজটি করতে না করতে আরেকজন আসলো, কেউ কথা বললো, তখন আপনাকে স্ট্রাকচার এটা দিয়ে ইংরেজি করতে হবে, নো সোনার হ্যাড দিয়ে। অর্থাৎ 3 প্যাটার্নে প্রশ্ন আসতে পারে। পারফেক্ট টেন্সে শূন্যস্থান আসতে পারে, ইনডিফিনিটিভ আসতে পারে, অথবা ট্রান্সলেশন আসতে পারে, বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা। এই ধরনের আরেকটা স্ট্রাকচার আমরা দেখব, একই বিষয়, সেটা হচ্ছে হার্ডলি হ্যাড। ব্যাপারটা দেখেন, নো সোনার হ্যাডও থাকতে পারে, হার্ডলি হ্যাডও থাকতে পারে। আবার অনেক সময় আপনাদের এক্সামে এই অংশটুকু থাকবে না, উই থেকে বাক্যটি শুরু হয়ে গেল। তখন উই এর পরে যখন আপনি ভার্ব থ্রি দেখবেন, দেন দেখবেন, এবং এটা পাস্ট ইনডিফিনিট টেন্স দেখবেন, আপনাকে নো সোনার হ্যাড বসাতে হবে, অথবা হার্ডলি হ্যাড বসানো যায়। হার্ডলি হ্যাড দিয়ে আমরা একটা বাক্য করব। হার্ডলি হ্যাড দ্য ট্রেন স্টপড। এর মানে হচ্ছে ট্রেনটি থামতে না থামতেই, আগের মতোই বাক্যটি, হতে না হতেই কাজটা, যে ট্রেনটি থামতে না থামতেই। হার্ডলি হেডের সাথে সাধারণত বিফোর হয়, এটা হচ্ছে লক্ষণীয় বিষয়। নো সোনার হেডের সাথে সাধারণত দেন হয়, সাধারণত, ব্যতিক্রম হতে পারে। হার্ডলি হেডের সাথে সাধারণত বিফোর হয়। ওই গট ডাউন। গেট ডাউন হচ্ছে কোনো কিছু থেকে নামা, যানবাহন থেকে নামা, এটা হচ্ছে গেটের, এটা ভার্ব 1, এটা ভার্ব 2। অর্থাৎ ট্রেনটি থামতে না থামতেই আমরা নামলাম। এই বাক্যটাও একটু খেয়াল করেন, পারফেক্ট টেন্স মিলে কিনা। ট্রেন আগে থেমেছে, তারপর কিন্তু আমরা নেমেছি। এবং গত ক্লাসে আমরা পড়েছিলাম, বিফোর থাকলে বিফোরের পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এই যে বিফোর এর আগের অংশটাই পাস্ট পারফেক্ট লিখেছি। হার্ডলি হ্যাড দ্য ট্রেন স্টপ, এটা ভার্ব 3, স্টপের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর পরের অংশটা উই গট ডাউন, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে লিখেছি। এখন আপনাকে যদি শূন্যস্থান থাকে, হার্ডলি হ্যাড থাকে, এইখানে যদি শূন্যস্থান দেয় বিফোর লিখতে হবে, আর নো সোনার হ্যাড থাকলে দেন দিবেন। এটা হচ্ছে একটা প্যাটার্ন, নো সোনার হ্যাড দেন, হার্ডলি হ্যাড এর পরে বিফোর। আচ্ছা, আরেকটা প্যাটার্ন হয়, সেটা আমরা একটু সময় বেশি লাগলো দেখে ফেলি। স্কার্সলি। স্কার্সলি হ্যাড, ব্যাপারটা একই মিনিং দিবে, হার্ডলি হ্যাড যেরকম, স্কার্সলি হ্যাডও একই মিনিং দিবে। উই স্টার্টেড, আচ্ছা এখানে একটা রয়েছে, স্কার্সলি হ্যাড উই স্টার্টেড, অর্থাৎ আমরা কাজটি শুরু করতে না করতেই। এটার সাথে আবার সংযোজক হিসেবে হয়েন ব্যবহৃত হয়। ইট স্টার্টেড রেন, অর্থাৎ কোনো একটি কাজ আমরা শুরু করতে চেয়েছিলাম বা শুরু করেছি, তার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এটাও পারফেক্ট টেন্স, তবে এটার গঠনের ভিন্নতা হচ্ছে এখানে হয়েন ব্যবহৃত হয়। হয়েন দেখে ঘাবড়ানোর কোনো কিছু নাই। পারফেক্টের 3টা স্ট্রাকচারে আমরা বলে দিলাম, খুবই কমন, দেন, বিফোর, হয়েন, সবকিছু থাকতে পারে। এই পাশে হচ্ছে স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, নো সোনার হ্যাড। যদি ট্রান্সলেশন আসে আমরা আশা করি পারবো, শূন্যস্থান হিসেবে আসলেও আশা করি পারবো। আপনাদের কাজ হচ্ছে এইটার বাংলা থেকে ইংরেজি করবেন, আর এই 3টা দিয়ে আর 3টা বাক্য রচনা করবেন। তো আমরা ক্লাসটা এখন রিভাইজ দিব, একটু খেয়াল করেন। একটা বিষয় মনে রাখবেন, পড়া সহজ, আপনি ইচ্ছা করলে 5 ঘন্টা পড়তে পারবেন, কিন্তু সবচাইতে বিরক্তিকর এবং ইফেক্টিভ যেটা, সেটা হচ্ছে রিভাইজ দেওয়া। যে যত বেশি রিভিশন দিতে পারবেন, অ্যাডমিশন টেস্ট বা যে কোনো প্রতিযোগিতায় আপনি এগিয়ে থাকবেন। সেজন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, 10 মিনিট পড়বেন, 1 ঘন্টা রিভিশন দেবেন। পরবর্তীতে আরো এক্সাম নিকটে আসবে, 2 ঘন্টা রিভাইজ দিবেন। অর্থাৎ রিভাইজের পরিমাণ যত বাড়াতে পারবেন আপনাদের জন্য
প্রস্তুতি তত জোরালো হবে এবং সাফল্য তত বেশি পাবেন। তো এই যে এখন যেটা বলবো এটা রিভাইজ, আপনার মনে হবে যে সবগুলি আমি জানি কিন্তু শুনবো কেন, না, এই শোনাটা হচ্ছে আপনার একটা অভ্যাস তৈরি হবে যে না আমি দ্বিতীয়বার শুনতে আগ্রহী, বা ব্রেন জানে যে আপনি রিভাইজে দক্ষ এবং যোগ্য। ওকে, আমরা শুরু করি। ক্যাটস অ্যান্ড ডগস এর অর্থ হচ্ছে মুষলধারে। বাক্য হচ্ছে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে। ডগ ডেজ অর্থ হচ্ছে গরমের দিন অথবা দুঃসময়। দ্য ডগ ডেজ ইন বাংলাদেশ আর আনবিয়ারেবল, বাংলাদেশে গরমের দিনগুলি খুবই অসহনীয়। গো টু দি ডগস, গোল্লায় যাওয়া। মেনি টিনস আর গোয়িং টু দি ডগস, অর্থাৎ অনেক তরুণী এখন গোল্লায় যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে নো সোনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল। একই স্ট্রাকচারে দ্বিতীয় বাক্য হার্ডলি হ্যাড দ্য ট্রেন স্টপড বিফোর উই গট ডাউন, ট্রেনটি থামতে না থামতেই আমরা ট্রেন থেকে নেমে গিয়েছিলাম। 3 নাম্বার স্কার্সলি হ্যাড উই স্টার্টেড, আমরা শুরু করতে না করতে হোয়েন ইট স্টার্টেড রেইন, বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো সবাইকে ধন্যবাদ, আপনারা ধৈর্য ধরে ক্লাসগুলি করতেছেন। আমরা 10টি ক্লাসের পরে একটা এক্সাম নিব এবং এক্সামে অবশ্যই পুরস্কার থাকবে। ছোট পরীক্ষা থাকুক, ছোট পুরস্কার থাকুক, আমি আশা করি আপনারা সিরিয়াসলি দিবেন। আর যত এখন বেশি সিরিয়াস হবেন, প্রিপারেশন ভালো হবে, ইনশাল্লাহ আপনাদের অ্যাডমিশনে ভালো করবেন। ওকে, আজকের মতো বিদায়, বাই বাই।